হবে যে কিভাবে আমরা ওয়ার্ড ফাইলটা কাজ করে থাকি। অর্থাৎ ওয়ার্ড ফাইলটা কাজ করতে হলে আমাদের বিভিন্ন গভর্নমেন্ট জব বলেন, প্রাইভেট জব বলেন, জব করতে হলে সেখানে আমাদের নিজের নামে একটা নতুন ডকুমেন্ট ওপেন করতে হয় এবং সেটা ডেস্কটপে ওপেন করতে বলে অথবা কোনো ফোল্ডার। তো বেশিরভাগ জায়গায় ডেস্কটপ ওপেন করতে বলে। তো ডেস্কটপ আপনি কীভাবে ওপেন করবেন সেটা আমরা আপনাকে একটু দেখাবো। এই ডেস্কটপের আইকনগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে। তো এখানে মাউস পয়েন্টার এই ফাঁকা জায়গায় আমি একটা ক্লিক করব, এরপরে নিউতে যাবেন জাস্ট। এখানে যে আপনি ফোল্ডার ওপেন করতে পারবেন, সেখানে মাইক্রোসফট ওয়ার্ড নামে সেভ করতে পারবেন, আর ডাইরেক্টলি মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট এক্সেল বা আদার্স কোনো প্রোগ্রাম ডাইরেক্টলি ডেস্কটপের আইকন হিসেবে সেভ করতে পারবেন এইভাবে। তো আমি একটা নাম দিলাম এখানে আপনাদের নিজের নামটা দিয়ে দেবেন, যে যার নাম যা, কারণ জব করতে গেলে সেখানে আপনার ভাইভাতে প্র্যাকটিক্যাল পরীক্ষাতে এরকম নাম ছিল। আমি দিলাম খান, একটা নাম লিখলাম, এন্টার প্রেস করলাম। এরপরে দেখেন ফোল্ডারটা এখানে চলে আসছে। এখন এখানে রাইট বাটন ক্লিক করে আপনি ওপেন করতে পারবেন। এতে করে সুবিধা হলো কি যে আপনি একটা ফোল্ডার নতুন করে ওপেন করতে শিখলেন। সেকেন্ড টাইম হচ্ছে আপনি এখানে যদি আমরা এখান থেকে স্টার্ট থেকে ক্লিক করে আমরা ওয়ার্ড ফাইল এইভাবে ওপেন করতে পারতাম, ঠিক আছে। এখান থেকে যাওয়ার পরে এখান থেকে আমরা ওপেন করতে পারবো ওয়ার্ড ফাইল। কিন্তু এটা করলে হতো কি, পরে আপনার লেখার পরে বা ডকুমেন্টটা কমপ্লিট হওয়ার পরে আপনাকে সেভ করতে হতো, কিন্তু এটা তা করতে হচ্ছে না। এটা কি করতে হচ্ছে, এটা হচ্ছে আপনার ডাইরেক্টলি আমি ওখানে ফোল্ডারটা ওপেন করার কারণে ওখানে একটা নাম দিয়েছে ডেস্কটপে সেভ করার কারণে ওটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে, তাহলে আমার সময়টা বেঁচে যাচ্ছে। সিস্টেমটা খুব ভালো। যা এরপরে দেখি আমরা এটা বিভিন্নভাবে ওপেন করা যায়। তারপরে এই যে যেটা নিজে হচ্ছে আপনার যে স্টার্ট বার বা টাস্ক বার, এখান থেকেও কিন্তু আপনি ক্লিক দিয়ে ওপেন করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যেভাবে আপনার সহজ লাগবে সেভাবে ওপেন করতে পারবেন। এখন এখানে ডকুমেন্ট, কোনো একটা ডকুমেন্ট আমি লিখবো, যেমন আমার লেখা আছে কোনো একটা ডকুমেন্ট সাকসেস ট্রেনিং সেন্টার অফ বাংলাদেশ, সেটাকে আমি পেস্ট করলাম। ওকে, এখন দেখেন গতদিন আমরা দেখছিলাম যে টুলস, যেটা হচ্ছে অফিস বাটন দিয়ে, টুলস বারের অফিস বাটন দিয়ে কি কাজ করানো হয়। তো সেখান থেকে আমরা সেভ অ্যাজ এই বিষয়গুলো সব দেখছিলাম। তো ওখানে এখন সময় নষ্ট করব না, এখন চলে যাবো আমাদের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ হোম বাটনে। হোম বাটন থেকে আমরা কি করবো। তো এখন দেখেন এইগুলা ঝাপসা হয়ে রয়েছে, কোনো শো করতেছে না। আপনার কাজ করার ক্ষেত্রে অনেক সময় হতাশ হন যে আসলে শো করতেছে না কেন। যারা খুব বিগিনার লেভেল একেবারে নতুন তাদের কথা বলতেছি, তারা খুব সমস্যায় পড়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, এখানে লেখাটাকে সিলেক্ট করবেন, তাহলে দেখবেন এগুলো শো করবে। এখন দেখেন আমার হোমটা সিলেকশন করা আছে, এখান থেকে আমি কাটের মাউসি লেফট বাটন ক্লিক করবো, কেটে ফেলছি। কিন্তু কেটে ফেলা মানে একেবারে কেটে চলে গেছে তা নয়, কেটে চলে গেছে কিন্তু একটা কপি রয়ে গেছে, এটা ভিতরে রয়েছে। ওকে, তারপরেরটা দেখেন আমরা এখান থেকে যদি আমরা এখন পেস্ট করতে চাই, ক্লিক অন এখানে পেস্ট করলে চলে আসছে। ওকে, এরপরে দেখেন পেজ স্পেশালিস্ট আমরা তেমন ব্যবহার করি না, আর এটা তেমন কোনো কাজে আমরা বেশিরভাগ লাগে না, ঠিক আছে, আপনারা করে দেখবেন। এরপর এটাকে আবার আমরা সিলেকশন করব। সিলেকশন করার পরে দেখেন এখানে কপিতে ক্লিক দিলে এটা একটা কপি হয়ে গেল, ঠিক আছে। এরপরে যদি আপনি আবার পেস্ট দেন তাহলে আর একটা পেস্ট হয়ে গেল, ঠিক আছে। এভাবে আপনি বারবার পেস্ট করতে পারবেন যতগুলো আপনার দরকার, ঠিক আছে। এরপর আমরা চলে যাই এই যে ফরম্যাট পেইন্টারটা হচ্ছে কি, ফরম্যাট পেইন্টারটা কেমন একটু দেখেন। যদি আমরা এটাকে এখন কি করি, কোনো ফন্টে কনভার্ট করি, যেমন এটাকে আমরা কন্ট্রোল ধরে এই যে এন্টারের সামনে রাইট সাইড থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করতে পারি, লেফট সাইড থার্ড ব্র্যাকেট দিয়ে ছোটো করতে পারি, ঠিক আছে। আর এখান থেকে এটা করলে হবে কি, ফরম্যাট পেইন্টার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এটা কেমন হয়ে যাচ্ছে, মাউস পয়েন্টারটা এটার উপর ধরে টান দিলে এরকম বড় হয়ে যাবে, দেখছেন। এটা আশা করি বুঝতে পারছেন। ফরম্যাট পেইন্টারটার কাজ আমরা কিন্তু বুঝতে পারছি যে এটা সাইজটা অটোমেটিক্যালি এরকম হয়ে যাবে, ঠিক আছে, এই ফরম্যাট হয়ে যাবে। ওকে, তাহলে এই অংশটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা চলে যাই, এটা হচ্ছে ক্লিপবোর্ডের অংশ। এরপরে হোমের ভিতরে আছে এটা হচ্ছে ফন্টের অংশ, ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা দেখেন ফন্টের ভিতরে যেটা আছে, এটা ব্যাক স্পেস দিয়ে দুইটা লাইন কাছাকাছি করে নিলাম। এটা আছে ক্যালিব্রি হেডিং। সাধারণত আমরা অফিস আদালতে ক্যালিব্রি হেডিং ব্যবহার করি না, বেশিরভাগ খুব কম সংখ্যক লোক করে, কিন্তু নিয়ম হচ্ছে কোনটা, এই পয়েন্টে ক্লিক দেবেন ফন্ট, এখানে যে টাইম নিউ রোমানটা নেবেন, অথবা এখানে আপনি লিখেও দিতে পারেন যে টাইম নিউ রোমান টাইম, এভাবে লিখলে পুরো টাইম নিউ রোমানটা চলে আসবে। ওকে, আপনারা এই ফন্টগুলোকে টাইম নিউ রোমানে কনভার্ট করতে পারেন। এই যে ক্যালিব্রি হেডিং আসছে, এখন আপনি টাইম নিউ রোমানে কনভার্ট করেন, বাস টাইম নিউ রোমান হয়ে গেল। যদি আপনারা কোনো বাংলা লিখতে চান তাহলে এখানে সুতুনি ঝ রু হু এটা নেবেন, আদার্স কোনো ইংলিশ ফন্ট দিতে চাইলে এগুলো দিবেন।
দিয়ে দিয়ে দেখবেন কেমন হয়, এই যে লেখাটা মোটা হয়ে যাচ্ছে। এই যে অনেক ফন্ট আছে, ঠিক আছে, আপনারা দিয়ে দিয়ে দেখবেন, দিয়ে দেখলে সব বুঝতে পারবেন। আর আমাদের এত দেখাতে গেলে দেখা গেছে সময় অনেক বেশি লেগে যাবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখেন এটা আছে ফন্টের সাইজ। ফন্টের সাইজটা কত আছে? এখন কিন্তু 15 আছে, 15। যদি আমরা ফন্টের সাইজটা একটু বাড়াই দিই, যেমন আমরা 28 করে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা চাইলে 36 করে দিলাম। তারপরে আমরা চাইলে আরও বেশি বানাও দিই, এখানে কিন্তু 72-এর উপরে রাখা হয়, দেখছেন। আপনি যদি বলেন তার উপরে দেবো, তাহলে আপনি 500 দেন। এখানে যা আছে সিলেকশন আছে, এই করে 500 লিখে দিয়ে দিন, এন্টার চাপতেন, দেখেন 500 হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি বলেন যে না আমি আবার ছোটো করবো, একটা লিখে আবার ছোটো করে ফেলেন, 26 করে দিলাম। ওকে, এভাবে আপনারা ফন্টটা চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপরে চলে যাবো আমরা বোল্ড। লেখাটা কিন্তু এখন বোল্ড হয়ে আছে, যে বোল্ড সিলেকশন করা আছে। আমি যদি বোল্ডটা উঠাই দিই তাহলে কেমন হবে দেখেন, যদি সিলেকশন করা তো বোল্ডটা উঠাই দিলাম, দেখেন লেখাগুলো একটু মনে হচ্ছে লেখাগুলোর গায়ে মাংস কম হয়ে গেছে, অর্থাৎ লেখাগুলো একটু চিকন হয়ে গেছে, ওকে, পাতলা হয়ে গেছে। এখন যদি আমি বোল্ড করি তাহলে লেখাগুলো একটু মোটা সুন্দর দেখা যাবে, একটু গাঢ় দেখা যাবে কালারগুলো। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন আমি বোল্ডও করবো, ইটালিকও করবো। এই যে মোটা আছে কিন্তু আবার বাঁকা হয়ে যাবে, অর্থাৎ ইটালিক করার কারণে। আপনি যদি ইটালিক ওটা দেন তাহলে এমন হয়ে গেল, আপনি যদি বোল্ড ওটা দেন এমন হয়ে গেল, শুধু অনলি ইটালিক দেন এই যেমন হয়ে গেল। ওকে, এরপর যদি ইটালিকও করেন, আন্ডারলাইনও করেন, এই যে নিচে দিয়ে দাগ হয়ে গেল। ওকে, এভাবে কিন্তু আপনারা করতে পারবেন। হ্যাঁ, এখানে ছিল এই কাজগুলো। এরপরে দেখেন আমরা এটা সাধারণত এটা আছে আপনার যে স্ট্রেক থ্রো অ্যান্ড ডাবল স্ট্রেক থ্রো। ওকে, তো সেটা আমরা কি করে থাকি, এখানে দেখেন আমরা এই যে মনে করলাম এটা হচ্ছে গত কিছুদিন আগে প্রাইস বা কিছুদিন আগের দাম, এখন হচ্ছে একটা বিশেষ ডিসকাউন্ট আছে, এই মূল্যটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি নতুন করে আর একটা মূল্য দিলাম। এটা কোনো পণ্যের ক্ষেত্রে বা গত দিন কোনো প্রতিষ্ঠানের ইনস্টিটিউট নামের ক্ষেত্রে যে গত নাম এটা ছিল, বর্তমান নাম এটা, ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশ ট্রেনিং ইনস্টিটিউট, যেমন এখানে আপনি দিতে পারেন বর্তমান নাম এটা, পূর্বের নাম এটা, ঠিক আছে। এটা এভাবে আপনি করতে পারবেন। আবার এটা যদি চান আপনি এটাকে ডাবল স্ট্রেক থ্রো করতে পারবেন। কি করে করবেন সেটা একটু দেখাই দিই। যেমন এটাকে সিলেকশন করলেন, ওকে, সিলেকশন করার পরে আপনি এই পয়েন্টে ক্লিক দেবেন, এই যে আন্ডারলাইনের ডাইন পাশের পয়েন্ট। ওকে, সেখান থেকে মোর আন্ডারলাইনে যাবেন, যাওয়ার পর এখানে যেয়ে দেখবেন ডাবল স্ট্রেক থ্রো আছে, এই যে তার মানে এটা দুইটা দাগ হয়ে যাবে। যে ভিতরে সাকসেস ট্রেনিং সেন্টারের উপর ছিল কোনটা, একটা দাগ ছিল যে স্ট্রেক থ্রো, এরকম ছিল। এখন কিন্তু ডাবল স্ট্রেক থ্রো যে দুইটা দাগ। ওকে, এখন দেখেন দুইটা দাগ চলে আসে, আশা করি বুঝতে পারছেন। কোনো পণ্যের ক্ষেত্রে যে পূর্বের প্রাইস হচ্ছে 25 টাকা, বর্তমান ডিসকাউন্টের পরে হচ্ছে 15 টাকা, এটাও কিন্তু আপনি করতে পারবেন। এরপরে দেখেন এখান থেকে আরও অনেকগুলো কাজ করা যাবে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে চলে যাই আমরা, এটা হচ্ছে এক্স এর নিচে 2 আর এটা হচ্ছে এক্স এর মাথায় 2। এটা আছে এর নাম আছে সাবস্ক্রিপ্ট আর এটার নাম আছে সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট মানে নিচে, সুপারস্ক্রিপ্ট মানে ওপরে। কেমন ওপরে, একটু আবার আন্ডারলাইনের ভিতর দিতে হবে। এখান থেকেও দেখাইলে আমি দেখাইতে পারবো। এটা হচ্ছে এই লেখাটা যেমন আছে এর থেকে একটু নিচে চলে যাবে, এই যে নিচে চলে গেছে সাবস্ক্রিপ্ট। আর যদি আমি সুপারস্ক্রিপ্ট দিই তাহলে আর তো উপরে উঠে আসবে, দেখছেন। এভাবে কিন্তু এখানে পরিবর্তন করতে পারবেন আপনি। এখানে যেও কিন্তু কাজটা করতে পারবেন। মোর আন্ডারলাইন এখান থেকে আপনারা এই যে যেখান থেকে স্ট্রেক থ্রো, ডাবল স্ট্রেক থ্রো দিলাম, এখান থেকে হচ্ছে সুপারস্ক্রিপ্ট মানে লেখাটা একটু ওপরে চলে গেছে, হ্যাঁ ওপরে চলে গেছে। আর এখান থেকে যাওয়ার পরে যদি আপনি মোর আন্ডারলাইনে যান, এই যে সাবস্ক্রিপ্ট দেন, লেখাটা নিচে চলে আসবে, ঠিক আছে। এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, আর স্ট্রেক থ্রো, ডাবল স্ট্রেক থ্রো যদি উঠে দিতে চান, এখানে একটা ক্লিক দিয়ে উঠে যাবে, একটা উঠে গেছে। কিন্তু ওখানে যদি ডাবল স্ট্রেক থ্রো দুইটা উঠে দিতে চান, তাহলে এখানে যে আপনি যে স্ট্রেক থ্রো উঠাই দিবেন, বাস উঠে গেছে। আন্ডারলাইন উঠে দেন, আন্ডারলাইন উঠে গেল। এরপরে দেখেন আপনি সাবস্ক্রিপ্ট কিন্তু লেখাটা নিচে আছে অলরেডি, এখন ক্লিক দিন, ওপরে চলে গেল, ওর নির্দিষ্ট অবস্থানে চলে গেল। হ্যাঁ, এরপরে দেখেন তাহলে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কি শুধু এটা কাজ? সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কাজ হচ্ছে এটা না, আরও অনেক কাজ আছে। আমি আরও একটা দুইটা মজার কাজ দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে আসলে কাজটা কী হয়। অনেক কাজ আছে। যেমন আমি লিখলাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এ লিখলাম প্লাস বি লিখলাম, এরপর ব্র্যাকেট ক্লোজ করলাম, এর সঙ্গে 2 লিখলাম। সাধারণত এটা সবাই পড়ে কি এ প্লাস বি হোল স্কোয়ার, আসলে এটা কিন্তু আমি এ প্লাস বি হোল স্কোয়ার লিখি না। আপনারা একটু জুম করে দিই, বুঝতে পারবেন। লেখাটা একটু বড় করে দিচ্ছি, গোরো ফন্ট। ওকে, এখন দেখেন এটা সাধারণত আমরা সবাই বেশিরভাগ ছেলে মেয়ে আমাদের এখানে এটা বলে থাকে যে এ প্লাস বি হোল স্কোয়ার। ইম্পসিবল, এটা তো এখনো হয় না। এটা তো এ প্লাস বি ইন্টু 2, এটা ইন্টু আকার আছে। তো আমরা যদি শিট চেপে ধরে রাইট বাটনে আর কি রাইট বাটন ক্লিক করি, তাহলে এটা সিলেকশন হয়ে যাবে। অথবা এইভাবে মাউস পয়েন্টটা চেপে ধরে আপনি সিলেকশন করতে পারবেন। মাউসের লেফট বাটন
চেপে ধরে সিলেকশন করতে পারেন। টুটাকে সিলেকশন করলাম। এখন যদি আপনি এখানে সুপার স্ক্রিনে ক্লিক দিই তাহলে দেখেন এখন কিন্তু এটাকে হোল স্কোয়ার বলা যাবে, ঠিক আছে। একটু আগে যেটা ছিল সেটা হচ্ছে ইন্টু আকার, আর এখন হচ্ছে হোল স্কোয়ার আকার। সাধারণত আমরা এ প্লাস বির হোল স্কোয়ার তো মোটামুটি সবাই জানি, সেটা বলার প্রয়োজন না। এখন এটা যদি আমরা হোল স্কোয়ার লিখতে চাই সেটা কিন্তু আমরা এখান থেকে লিখতে পারবো, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে আরো শত শত কাজ করতে পারবো, ঠিক আছে। সেটা আমরা অন্য সময় দেখাবো। ম্যাথমেটিক্যাল যত কাজ আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে যে আলফা বেটা গামা, তারপরে আছে এই যেহেতু আরো অনেক কাজ আছে, ট্যান থেটা কস থেটা কসেক থেটা, তারপরে 2/4 হোল স্কোয়ার, সেটা কীভাবে লিখতে হবে সেগুলো আমরা অন্য ক্লাসে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবো, অবশ্যই দেখানো হবে। ওকে, এরপর দেখেন আমরা পরবর্তী লাইনে চলে যাই এন্টার দিয়ে। এখন দেখেন আমরা এন্টার দিয়ে পরবর্তী লাইনে আছি। এখানে লিখলাম আমরা H2O, এটা লিখলাম। এখন এই টুটাকে সিলেকশন করব, করার পরে এখানে সাবস্ক্রিপ্টে ক্লিক দেব। দেখেন সাবস্ক্রিপ্টে ক্লিক দিলে কি হয়েছে, এইচটা এবং ওটার থেকে নিচে নেমে গেছে টুটা, অর্থাৎ এটা সাবস্ক্রিপ্ট হয়ে গেছে। এটা কিসের সংকেত? এটা পানির সংকেত। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট খুব মজার কিছু কাজ দেখলাম, আরও অনেক কাজ আছে, অন্য ক্লাসে অবশ্যই দেখানো হবে। ক্লাসটার ভিডিওটা বেড়ে যাবে, আরও অনেকগুলো বিষয় দেখাতে গেলে যা অন্যদিন দেখাবো। এরপর দেখেন এখান থেকে আমরা চলে আসলাম এটার ভিতরে। এটা কোনটা? এই যে কেস, আপার কেস অ্যান্ড লোয়ার কেস। একটু এটা সিলেকশন করে ডিলিট করে দিই। এরপরে আমরা পেস্ট করি হচ্ছে সাকসেস ট্রেনিং সেন্টারের সেই নামটা পেস্ট করলাম। ওকে, এখন দেখেন এখানে আপার কেস আর লোয়ার কেসটা কি। এখানে যদি আমরা এটাকে এভাবে ধরি, এখানে যদি আমরা এটাকে আপার কেস দিই তাহলে এমন হবে, সরি এটাকে আগে সিলেকশন করে নিতে। ওকে, এটাকে আপার কেস লোয়ার কেস করলে এরকম ছোট হবে, এরপরে এটাকে আপার কেস করলে এরকম বড় হবে, লেখাগুলো সব বড় হাতে হয়ে যাবে। সবগুলো লেখা দেখেন বড় হাতে হয়ে যাচ্ছে, একটু বড় করে দিলে বুঝতে পারবেন। ওকে, এটা হচ্ছে সেন্টেন্স কেস, সাধারণত এরকম ছিল, ঠিক আছে। এরপরে যদি আমি এটাকে লোয়ার কেস করি তাহলে সব লেখাগুলো ছোট হাতে রয়ে গেছে, দেখেন বাংলাদেশ লেখাটাও কিন্তু ছোট হাতে রয়ে গেছে। এরপরে হচ্ছে আপার কেস দিলে সবগুলো বড় হাতে রয়ে যাবে। ধরো অনেক কাজের ক্ষেত্রে আমরা এদের কিন্তু ক্যাপিটাল লেটার লিখতে হবে, আর অনেক কাজের ক্ষেত্রে কিন্তু স্মল লেটার ক্যাপিটাল লেটার মিক্স করে লিখতে হয়, বেশি বেশি লেখা। আর অনেক কাজের ক্ষেত্রে সবগুলো স্মল লেটার। ওকে, সেক্ষেত্রে আপনারা এখানে অনেক সময় লিখে ফেলেন, সেটাকে একবারে স্মল লেটার কীভাবে করতে হবে সেই কাজগুলো এখানে এই আপার কেস লোয়ার কেস সেন্টেন্স কেসে যেয়ে করতে পারবেন। এরপরে দেখেন এরপর একটা ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড এমন হবে। এরপরে যদি আপনি যান তাহলে এই টুগেল কেসটা কেমন হবে, কিছু ছোট হবে, কিছু বড় হবে, কিছু হবে, এরকম দেখেন প্রত্যেকটা লেখা প্রথমটা ছোট হাতে হয়ে গেছে আর বাকিগুলো সব বড় হাতে, দেখছেন। এইগুলো করতে পারবেন, সাধারণত আমরা সেন্টেন্স কেস ব্যবহার করি। ওকে, এরপরে দেখেন আমরা পরবর্তীটা চলে যাই। এটা হচ্ছে গ্রো ফন্ট, অর্থাৎ ইনক্রিজ দ্য ফন্ট সাইজ, অর্থাৎ ফন্ট সাইজ ইনক্রিজ বৃদ্ধি পাবে। ওকে, বা গ্রো বৃদ্ধি পাবে। কী করে বৃদ্ধি পাবে? এটা দিলে ফন্টটা সাইজ বেড়ে যাবে। আর এটা আছে ডিসক্রিজ দ্য ফন্ট, অর্থাৎ হচ্ছে শাইনিং ফন্টটা কেমন হবে? এই যে ছোটো হবে, ডিসক্রিজ হবে। ওকে, তাহলে ইনক্রিজ দ্য ফন্ট বড় হবে, শাইনিং দ্য ফন্ট হচ্ছে ছোটো হবে। ওকে, এখান থেকে এটা করতে পারবেন, অথবা কন্ট্রোল প্লাস রাইট থেকে থার্ড ব্র্যাকেট দিয়েও বড় করতে পারবেন, লেফট সাইড থার্ড ব্র্যাকেট দিয়েও ছোটো করতে পারবেন, অথবা আপনি এখান থেকেও তাহলে এই যে পূর্বেরটা, এই যে এটার নাম হচ্ছে আপনার রিডু, এই যে এটার নাম হচ্ছে আনডু। ওকে, আপনারা বিভিন্নভাবে করতে পারবেন, একটা কাজ যে একভাবে করতে হবে সেটা না, বিভিন্নভাবে করা যাবে, ঠিক আছে। এরপর দেখেন এরপর আমরা চলে যাই, এটা হচ্ছে কালার হচ্ছে কিসের কালার? টেক্সট হাইলাইটস কালার। হচ্ছে টেক্সট হাইলাইট কালার মানে টেক্সট, এটা যে একটা টেক্সট বা এটা কিছু লিখছি, এই লেখাটা নিচে দিয়ে যে কালারটা হয়ে যাবে, এখন লেখাটা নিচে বা ব্যাকগ্রাউন্ড কালার সেটা আসছে হোয়াইট, তাই না? আর ফরগ্রাউন্ড কালার ফন্ট কালার হচ্ছে আপনার সাধারণত ব্লু। ওকে, এরপরে দেখেন যদি আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা বা হাইলাইট কালারটা দেন, যেটা রেড দিয়ে দিলেন ব্যাকগ্রাউন্ড। ওকে, অথবা আপনি ব্লু কালার বা ডার্ক ব্লু দিলেন। ওকে, এখান থেকে ব্লু দিতে পারলেন, যেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, আপনার ইচ্ছা মতো একটা কালার দিবেন। তো আমি সাধারণত এটাকে আমরা ইয়েলো দিলাম। ওকে, এরপর দেখেন এরপর হচ্ছে এটা ফন্ট কালার। হ্যাঁ, এটা ফন্টার কালার কেমন হবে? ফন্টার কালার আপনি যেটা দেবেন সেটা হবে। ফন্টার কালার আছে আপনার এখন ব্লু, আমি অন্য একটা কালার দিব। সাধারণত আমি যদি এখন দিই তাহলে মিশে যাচ্ছে, যদি হোয়াইট দিতে মিশে যাচ্ছে, ব্ল্যাক দিলে আর মিশতে চলে যাবে ব্ল্যাক।
আপনারা এভাবে দিতে পারবেন, ঠিক আছে। আবার যদি মনে করেন না ব্যাকগ্রাউন্ড কালারটা উঠা দেবো, তাহলে এখানে ক্লিক করে উঠে যাবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে যান এখানে গেলে হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। আপনার ফরম্যাটটা কোন ফরম্যাট আছে সেই ফরম্যাটটা ক্লিয়ার করতে হলে আপনার যে ক্লিয়ার ফরম্যাটটা ক্লিয়ার হয়ে গেছে, এখান থেকে যে ফরম্যাটগুলো এটা নেওয়া হয় সেই ফরম্যাটটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এই ফরম্যাটে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যায়, ওকে। তারপরে দেখেন এটাকে আমরা একটু বড় করে নিই, Ctrl+Z দিলেও আমরা পূর্বের অবস্থায় ফিরে পাবো, আনডু হবে। এরপরে দেখেন এখান থেকে আমরা এটার নাম আছে বুলেট। সাধারণত নাম শুনলে আমরা ভয় পাই, কিন্তু এটা হচ্ছে ওই বুলেট না, এটা হচ্ছে এখান থেকে এই বুলেটটা দিয়ে দেখতে পারবেন। এই বুলেটটা হচ্ছে এই জ্যাক্ট, হ্যাঁ, প্রত্যেকটা আপনি দিয়ে দেখতে পারবেন। যদি মনে করেন আমি প্রত্যেক লাইনে এটা দিয়ে কীভাবে দেখবো, আমি একবারে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি এই বুলেটটা এখান থেকে উঠায় দেন, এখানে জানে যে নো বুলেট করে দেন, এই যে নাম, ওকে। এখন যদি আপনি এটাকে কপি করেন Ctrl+C দিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করে নিয়ে যে এখন প্রত্যেকটা লাইনই মনে করেন আপনি বুলেট দিবেন, সেক্ষেত্রে আপনি এটাকে সিলেকশন করে নেবেন সব লাইনগুলো। সিলেকশন করার পরে আপনি এখান থেকে ক্লিক দিলে কোন বুলেটটা দিবেন সেটা চুজ করে নেবেন। যেমন আমি এটা দিলাম, এই যে প্রত্যেকটা লাইনে চুজ। আপনি যদি মনে করেন এখন সবগুলো উঠাই দেবেন, তাহলে আপনি উঠাই দেবেন, ঠিক আছে, কোনো সমস্যা না। কী করে উঠে দেবেন, এখান থেকে নাম করে দেবেন, এই জন্য সিলেকশন করবেন। যদি সিলেকশন হয় না, Ctrl+A দিয়ে ওয়াল সিলেক্ট হবে, ওকে। সিলেকশন করার পরে এখান থেকে দেখেন সবগুলো বুলেট চলে গেছে। এরপর আমরা চলে যাই নাম্বার কীভাবে দিব। এখান থেকে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে যে নাম্বার হয়, যে নাম্বারগুলো চলে আসে, এভাবে আপনারা নাম্বার দিতে পারবেন, ABCD আনতে পারবেন, না যেটা ইচ্ছা, ওকে। তারপরটা আমরা চলে যাই দিয়ে দেখবেন সবগুলো সব বুঝতে পারবেন আশা করি। এটা খুবই ইজি একটা ক্লাস ইনশাআল্লাহ। এরপরে এগুলো দিতে পারবেন আপনারা, এগুলো কোনটার কী ব্যবহার করবেন দিলে চলে আসবে, ঠিক আছে, চলে আসবে। আবার এটা যদি আপনি আপনাকে নাম করে দিলেন, এরপরে এখান থেকে নাম করতে পারবেন, না নিব, ওকে। এরপরে দেখেন এখান থেকে যাওয়ার পরে এগুলো দিয়ে দেখলেন, হ্যাঁ, প্রত্যেকটা দিয়ে আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন, হ্যাঁ, এই যে এভাবে। যদি না নিতে চান তাহলে রিমুভ না যে কোনো একটা করে দিলেন। এরপরে দেখেন এখানে এটা আছে অ্যালিগমেন্ট, এটা আছে লেফট অ্যালিগমেন্ট। যদি Ctrl+L দিই তাহলে লেফট অ্যালিগমেন্ট, Ctrl+E দিলে সেন্টার অ্যালিগমেন্ট, Ctrl+R দিলে রাইট অ্যালিগমেন্ট, Ctrl+Z দিলে জাস্টিফাই অ্যালিগমেন্ট, ওকে। এখান থেকে আপনারা ক্লিক করলে হবে, কিবোর্ড থেকে শর্টকাটকে ক্লিক করলে হবে, Ctrl+E সেন্টার অ্যালিগমেন্ট, Ctrl+R রাইট অ্যালিগমেন্ট, এখান থেকে ক্লিক করলে হবে, জাস্টিফাই অ্যালিগমেন্ট একেবারে গোড়ায় চলে যাবে যেখানে ছিল, ঠিক আছে, এভাবে করতে পারবেন। এরপরে দেখেন এখানে চলে যায়, এখান থেকে মনে করেন লেখাটা আমার রাইট সাইড যাবে, এই যে ডাইন পাশে, ঠিক আছে। এটা আছে ডিসক্রিট ইন্ডেন্ট মানে বাম সাইড যাবে, এটা আছে ইনক্রিজ ইন্ডেন্ট মানে ডাইন সাইডে যাবে, ডাইন পাশে, ডিসক্রিজ অ্যান্ড ইনক্রিজ ইন্ডেন্ট, ওকে। এটা করে দেখবেন কীভাবে হয়, দেখলে আপনারা আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন এটাই চলে যাবো আমরা, এটার ভিতরে আছে লাইন অ্যান্ড স্পেসিং অপশন, ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় আজকে ক্লাসে। লাইন অ্যান্ড স্পেসিং অংশটার বিষয় হচ্ছে যে এখান থেকে আপনি স্পেসিং অংশটা কী করে দিবেন। এই লাইনগুলোর স্পেসিং অংশ আছে এই যে এরকম, এই যে স্পেসিং এত আছে, কী করে বুঝলাম, দেখেন এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আপনি এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে দেখেন স্পেসিং অংশ কত আছে, এই যে রাইট চিহ্ন দেওয়া আছে 1.15, যদি আপনি 1 করে দেন তাহলে লেখাটা আরও গায়ে চলে আসবে। যদি মনে করেন যে না আপনি 1.5 ছিল, যদি আপনি 1.15 ছিল মানে 100, যদি 1.5 করে দেন 1.5 তাহলে আরও বড়ো হয়ে গেল। যদি আরও বড়ো করতে চান তাহলে আপনি এই যে, ঠিক আছে, সেভাবে করে দেখবেন। এখন আপনার বিভিন্ন সরকারি অফিসই এত সহজ প্রশ্ন হয় না, একটু কঠিন হয়, সেখানে কেমন হয় সেটা একটু দেখেন। এখন দেখেন লাইন অ্যান্ড স্পেসিং অংশ যদি আপনার 0.5 দিতে বলে তাহলে আপনি কী করে দেবেন, অর্থাৎ 1-এরও অর্ধেক বা 1-এরও অর্ধেকের থেকে 0.7 দিতে বললে কী করে দেবেন, এই যে রিমুভ স্পেসিং বিফোর প্যারাগ্রাফ, এটা করতে পারবেন, রিমুভ করে দিতে পারবেন স্পেসিং অংশ। এরপর আছে অ্যাড স্পেসিং আফটার প্যারাগ্রাফ, অ্যাড করতে পারবেন। আবার এখানে লাইন স্পেসিং অপশন, এখানে ক্লিক দেবেন, দেওয়ার পরে দেখবেন আপনার কার্সরটা যেখানে আপ ডাউন করবে এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে আপনি এটা ক্লিক করবেন, এই যে 0.5। এখন যদি লেখাটা দেখবেন গায়ে লেগে যাবে, দেখছেন লেখাটা অনেক সময় মাথাও কেটে যাবে, ঠিক আছে। এরপর যদি আপনি মনে করেন না লেখাটা সুন্দর তো দেখাচ্ছে না, আর আমার 0.7 করতে বললো, সাধারণত এখানে আপনি জাস্ট 0.7 লিখে দেবেন, 5 করে যা 7, এখান থেকে ওকে করবেন, দেখেন একটু বড় হয়ে গেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এখান থেকে বাকিগুলো অফিসিয়াল ফরম্যাট ব্যবহার করে দেখি, ওকে। এখান থেকে করতে পারবেন কাজটা, আপনি এখান থেকে করতে পারবেন, ওকে। এখান থেকে এসে আপনি 0.5 লিখে দিতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। তারপরে চলে যাই আমরা এখান থেকে, হ্যাঁ, এখান থেকে যাওয়ার ক্ষেত্রে আমরা
যে কাজটা করবো সেটা হচ্ছে লেখাটাকে আগে মুছে দিলাম। মুছে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা সাধারণত এ লিখলাম, তারপরে বি লিখলাম, তারপরে সি লিখলাম, তারপরে ডি লিখলাম, সাধারণত এরম লিখলাম। সিলেকশন করে একটু ফন্ট সাইজ একটু ছোটো করে নিই, এই যে ফন্ট একটু ছোটো করে নিলাম, আরও একটু ছোটো করে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, এরপর দেখেন আপনার এখান থেকে এটা হচ্ছে শর্ট কী করে কাজ করে সেটা দেখি আমরা। শর্ট এখানে ধরবেন, এখানে হচ্ছে প্যারাগ্রাফ সিলেকশন করা থাকবে, এখানে যদি লেখা হয় তাহলে টেক্সট সিলেকশন করা থাকবে, আর যদি নাম্বার হয় তাহলে নাম্বার সিলেকশন, ডেট হলে ডেট। ওকে, এখানে হচ্ছে অ্যাসেন্ডিং আর এটা হচ্ছে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং হচ্ছে এমন, আর ডিসেন্ডিং করে দেখি। অ্যাসেন্ডিং হচ্ছে এ বি সি ডি পরপর থাকবে, বা 1 2 3 4 পরপর থাকবে সিরিয়াল মাফিক। ওকে, আর ডিসেন্ডিং হচ্ছে উল্টাভাবে, প্রথমে ডি চলে যাবে, তারপর সি, তারপরে এই যে জেড আগে চলে যাবে, তারপরে ওয়াই, তারপরে এইভাবে হচ্ছে, এটা হচ্ছে ডিসেন্ডিং বলে। আর অ্যাসেন্ডিং হচ্ছে ফর্মাল অনুসারে এ বি সি ডি। ওকে, এখান থেকে আপনি ক্লিক দেবেন, এটা আবার অ্যাসেন্ডিং হয়ে যাবে। ওকে করবো, ব্যাস। এটা এভাবে করতে পারবেন। আর যদি আপনি 1 2 3 4 5 এভাবে লেখেন, অথবা 9 লেখেন, অথবা 7 লেখেন, এরকম এলোমেলো করে লেখেন, ওর মতো সাজিয়ে দেবে। এটাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বা শর্ট করতে হলে এখানে যাবেন। এটাকে যদি অ্যাসেন্ডিং করতে চান তাহলে সিরিয়াল মেথড নিয়ে নেবেন। এই যে 1 2 2 দুবার আছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপর 6 নেই 7, তারপরে 8 নেই 9, সিরিয়াল মেথড চলে আসে, এটাকে অ্যাসেন্ডিং। যদি ডিসেন্ডিং করেন তাহলে এখান থেকে 9 থেকে চলে আসবে, এই যে 9 7 5 4 2 2 1। ওকে, এটা হচ্ছে, আশা করি বুঝতে পারছেন। এভাবে হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কাজ করা হবে শর্ট থেকে। ওকে, আর এটা আছে আমাদের হোম বাটন, এটা মনে রাখতে হবে। ওকে, এরপর আমরা চলে যাই। এরপরে যদি আমরা এটাকে কি করতে চাই, এটাকে হচ্ছে আমরা এই প্যারাগ্রাফ মার্কটা দিতে চাই, এই যে শো হাইড প্যারাগ্রাফ মার্ক এমন করতে চাই, তাহলে এটা চলে আসবে। এখন দেখেন এটাকে ডিলিট করে দিলে একটা প্যারাগ্রাফ মার্ক থেকে যাবে। আপনি যদি প্রিন্ট করেন তাও একটা প্যারাগ্রাফ মার্ক থেকে যাবে। এই সমস্যা আপনারা বেশিরভাগ ছেলে মেয়েরা পড়েন, তো এটা হচ্ছে আপনারা ক্লিক করতে করতে চলে আসে পেজে। আসলে এটা এখানে ক্লিক করলে আবার চলে যাবে, খুব সহজ একটা জিনিস, কিন্তু আপনারা এটা কখনো উঠাইতে পারবেন না। সিলেকশন করলেও কিন্তু এটা যাবে না, যখন আপনি সিলেকশন করে যে ডিলিট চাপতেছি তাও কিন্তু যাচ্ছে না কিবোর্ড থেকে। তবে সিলেকশন করে ব্যাক স্পেস চাপতেছি, ঠিক আছে, তাও কিন্তু যাচ্ছে না, যাবেও না। এখান থেকে জাস্ট ক্লিক দেবেন, মাউস লেফট বাটন উঠে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা চলে যাব, এটা আছে শেডিং। শেডিংটা কেমন সেটা একটু দেখি আমরা। এখানে একটা লাইন জাস্ট পেস্ট করলাম Ctrl+V দিয়ে, এটাকে আমরা সিলেকশন করলাম। ওকে, এখান থেকে আমরা আমাদের শেডিংটা ব্যবহার করব। দেখেন আমরা যদি শেডিং দিই তাহলে যে লাইনটা লিখছি ওই লাইনটার পুরোপুরি কালার হয়ে যাবে। কী কালার হয়ে যাবে দেখেন, এখানে যে কোনো একটা কালার দিলাম, যেমন এই কালার। যে লাইনটা লিখছি আমরা ওই লাইনটা পুরোপুরি কালার হয়ে গেছে, দেখছেন। এখান থেকে যদি আমরা কিছু মুছে দিই তাও কিন্তু সমস্যা নেই, কালার কিন্তু মুছতেছে না, ওই লাইন বরাবর কালার থাকতেছে। ঠিক আছে, এটা হচ্ছে শেডিংয়ের কাজ। সাধারণত সিভিতে স্টাইল করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। আপনারা অনেকে বলবেন হয়তো এটা আবার কোনো শেডিং হলো, এটা তো ব্যাকগ্রাউন্ড কালার। আসলে এটা ব্যাকগ্রাউন্ড কালার না। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কাকে বলে, আমরা এটা শেডিং নো করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যতটুকু লিখবেন ততটুকু কালার হবে, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার করে। শেডিং হচ্ছে ওই লাইন পুরোটাই কালার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার পার্থক্য, এটা হচ্ছে শেডিংয়ের পার্থক্য। এরপরে আমরা চলে যাব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে বর্ডার কীভাবে দিতে হবে। লেখার বর্ডার বলেন, পেজ বর্ডার বলেন, আর যাই বলেন না কেন, বর্ডার কীভাবে দেবেন। সেক্ষেত্রে আমরা বর্ডার অপশানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে আমরা কয়েকটা লাইন নিয়ে চলে আসি, তাহলে আমরা আমাদের বুঝতে সুবিধা হবে। Ctrl+V, এখান থেকে আমরা বর্ডার দিব। বর্ডার দিতে হলে এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার। বটম বর্ডার দিলে এমন হবে, বটম বর্ডার বলতে নিচি, টপ বর্ডার বলতে ওপরে, এই যেখানে চলে আসতেছে। এরপরে লেফট বর্ডার বলতে বামে, রাইট বর্ডার বলতে ডানে। ঠিক আছে, এভাবে বর্ডার হয়ে গেল। আমরা যদি এখন নো বর্ডার করি তাহলে এভাবে বর্ডার হবে, নো বর্ডার। যদি ওয়াল বর্ডার করি তাহলে ওয়াল বর্ডার হচ্ছে এইভাবে। ঠিক আছে, তো আমাদের কার্সরটা যেখানে উঠতেছিল ওখানে হচ্ছে বর্ডার উঠতেছিল, তার কারণে আমরা বুঝি না। এখন আমরা একটু ভালো করে বুঝি। কার্সরটা আমরা এখানে রাখা যাবে না, কার্সরটা আমাদের এখানে রাখলে ভালো হবে, কাজটা বুঝতে সুবিধা হবে। এখান থেকে বটম বর্ডার দিলে এরকম আসবে। ঠিক আছে, এখান থেকে টপ বর্ডার দিলে এমন আসবে। হ্যাঁ, ওই লেখাটাকে করবে।
রাইট বর্ডার দিলে এমন আসবে। আর যদি আপনি মনে করেন যে না আমি পুরোটাই বর্ডার দিতে চাচ্ছি লেখাগুলো, তাহলে এখান থেকে যদি আপনি এইভাবে ধরেন, ধরে যদি এখন যদি আপনি বর্ডার দেন, বটম বর্ডার, এখন যদি বর্ডার দেন আপনি টপ বর্ডার, এখন যদি বর্ডার দেন লেফট বর্ডার, এখন যদি বর্ডার দেন রাইট বর্ডার, তাহলে এভাবে হবে। দেখছেন পুরো লেখাটা। একটু আগে কীভাবে দেখতে গেলেন, এটা হচ্ছে সিলেকশনের উপর, এটা হচ্ছে আপনার কার্সর পয়েন্ট রাখার ডিপেন্ড করে। ওকে, এরপরে দেখেন যদি মনে করেন না প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে বর্ডার করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে মনে করেন যে ইনসাইড বর্ডারে ক্লিক দেবেন, তাহলে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা বর্ডার হয়ে যাবে। তারপর মনে করেন যে আপনি আউটসাইড বর্ডার দেবেন, তাহলে এভাবে দেবেন যে আউটসাইড বর্ডার, কোনো বাইরে বর্ডার ভিতরে কোনো বর্ডার না। ওকে, এরপরে যদি আপনি ইনসাইড বর্ডার দেখালাম, আউটসাইড বর্ডার দেখালাম, এরপরে যদি ওয়াল বর্ডার দিতে চান তাহলে ওয়াল বর্ডার এভাবে হবে। এগুলো আশা করি এখান থেকে করে করে দেখবেন, আপনারা বুঝতে পারবেন। এখান থেকে ড্রয়িং টেবিল করা যাবে, ভিউ গ্রেডিয়েন্ট করা যাবে, সব কিছু করা যাবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাই পরের কাজে। সেটা হচ্ছে আমরা কিভাবে এখান থেকে, আচ্ছা এখান থেকে ড্রটা একটু দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা। যদি এই টেবিলটা আমরা এখান থেকে ড্র করতে চাচ্ছেন, দেখেন এখান থেকে ধরে আপনারা ড্র করতে পারবেন। ঠিক আছে, এরপরে যদি আপনারা বলেন যে না আমি এখান থেকে করবো না, এখান থেকে করবো, এখান থেকে করতে হবে, এখান থেকে করতে হবে, এভাবে করা যাবে, করা যাবে। ঠিক আছে, এরপরে যদি মনে করেন যে না এখানে করতে চাচ্ছি না, অন্য কাজটা করবো, সেক্ষেত্রে আপনি এখানে যে ভিউ গ্রেডিয়েন্ট কাজ করতে পারবেন। এটাকে আমি ডিলিট করে দিলাম, কন্ট্রোল প্লাস ভি দিয়ে আরেকটা লাইন নিয়ে আসলাম, দুইটা লাইন নিয়ে আসলাম। এখান থেকে একটু দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবেন গ্রেডিয়েন্ট এখানে করে না, সেক্ষেত্রে বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাবো। বর্ডার অ্যান্ড শেডিংয়ে যেয়ে কাজ করি, একটু আগে যে শেডিংটা দিয়েছিলাম ওটা আছে শেডিংয়ের বিষয় চলে। এখান থেকে যদি আপনি বর্ডার দেন, তাহলে এখান থেকে যদি আপনি লেখাটা বর্ডার দেন, তাহলে এইভাবে বক্স বর্ডার দিতে পারবেন, যে একটু আগে যেটা দেখালাম। আর এখান থেকে যদি আপনি পেজ বর্ডার দেন, তাহলে দিতে পারবেন। পেজটার বর্ডার কেমন হবে সেটা হচ্ছে এখান থেকে পেজ বর্ডারে ক্লিক দেবেন। ঠিক আছে, এখান থেকে বর্ডারে ক্লিক দিলে কিন্তু লেখাটার বর্ডার হবে। এখানে পেজ বর্ডারে ক্লিক দিলে সেক্ষেত্রে আপনার পেজ বর্ডার হবে। পেজ বর্ডারটা আপনি বক্স দিলেন, সাধারণত থেকে বক্স, পেজ বর্ডারটা দেখেন এই যে বক্স হয়ে গেছে। এখন বক্সের মনে করতেছেন আমি একটা কালার দিব, বক্সের কালার দিতে হলে আপনি এখানে কালারে যাবেন, কালারে যে রেড দিয়ে দেন। সাধারণত পেজ বর্ডার রেড কালার ব্যবহার করেন, অন্য কোনো কালারে দিই। বা যদি মনে করেন বর্ডারটা আমি একটু মোটা করবো, সেক্ষেত্রে আপনি করতে পারেন। বর্ডারটা মোটা বর্ডার দেবো, সেক্ষেত্রে আপনি এখানে গেলেন, এখানে যাওয়ার পরে এই যে বর্ডারটা মোটা দেন। দেখেন এখন ব্ল্যাক কালার হলো কিন্তু মোটা হয়ে গেল। কালারটা যদি আমি রেড দিতে চাই, এখানে যাব, এই যে রেড দিয়ে দিলাম, বাস ওকে রেড কালার হয়ে গেছে। এখন যদি মনে করেন না এগুলো পছন্দ হয় না, বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির সামনে, মসজিদের সামনে আমরা কি পেয়ে থাকি, আমরা ওই যে কিছু লিফলেট পোস্টার পেয়ে থাকি, সেগুলোর বর্ডার দেওয়া আছে পেজে, কিন্তু তার চতুর্পাশে ভুল, তার চতুর্পাশে এরকম প্রত্যেকটা পাশে পাশে আছে আপনার কি আছে, প্রত্যেকটা পাশে পাশে শাপলা ফুল দেওয়া আছে, তবে অন্য কোনো ফুল দেওয়া আছে, রাব রিক দেওয়া আছে। সেক্ষেত্রে এখানে যাবেন, এখানে যে আপেল চিহ্ন দিতে পারেন, এই যে আপেল হয়ে গেল, দাগ বর্ডার উঠে যে আপেল হয়ে গেল। তারপরে যদি মনে করেন না আমি এটা পছন্দ হচ্ছে না, আমি অন্য কিছু দেবো। ফন্ট স্টাইলটা কীভাবে করবেন, ফন্ট স্টাইলটা যদি করতে চান তাহলে এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিয়ে আমরা স্টাইল সিলেক্ট দেখলাম বা সিলেক্ট কল দেখলাম। এরপরে আমরা সেটাকে উঠে দিতে পারবো। এরপরে আমরা কালার তো দিতে পারলাম, যে কীভাবে কালার দিব, ভার্জি কালার টালার এগুলো কালার দিব। এবার ফন্ট স্টাইলটা কেমন দেখবেন, অফিসিয়াল ফন্ট দেখবেন না অন্য কোনো ফন্ট দেবেন, ফন্টটা কিন্তু সেম থাকে, যে ফন্ট আপনি নেন না কেন এখান থেকে নিতে পারবেন, এখান থেকে আপনি নিয়ে নিয়ে নেবেন। এরপরে দেখেন এগুলো সব এখান থেকে সেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেট করে করে আপনি দেখবেন যেটা আপনার পছন্দ সেটা নিতে পারবেন। এরপরে আমরা পরবর্তী টপিকে চলে যাই, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি ক্লাসটা। এবার ফাইন্ড থেকে কীভাবে ফাইন্ড করবেন, ফাইন্ডে ক্লিক দিলাম। ফাইন্ডে ক্লিক দেওয়ার পরে এখান থেকে মনে করেন আমার এর ভিতরে একটা শব্দ আছে সাকসেস ট্রেনিং সেন্টার ক্যান বাংলাদেশ। এখান থেকে মনে করেন আমি এই ক্যানটার এখানে সাকসেস ট্রেনিং সেন্টার অফ বাংলাদেশ, ক্যানটার এখানে মনে করেন আমি ক্যানটা এই যে ক্যান এখানে আছে না, ক্যানটা আমরা কী করবো, ফাইন্ড বাংলা হচ্ছে খোঁজা। ক্যান শব্দটা কয় জায়গায় আছে কীভাবে খুঁজে বের করবো। যদি আমি হাইলাইট করতে চাই রেকর্ডিং হাইলাইটস, তাহলে আমার এখান থেকে হাইলাইটস হবে, হাইলাইটস সিলেকশন হবে, ঠিক আছে। যদি ক্লিক দিয়ে হাইলাইটস ক্লিয়ার করে দিলাম, যদি ফাইন্ড করি, ফাইন্ড দিলে খুঁজতে পারবো কারেন্ট সিলেকশন, যে কোনো একটা খুঁজবো বা দুইটা খুঁজবো বা সবগুলো খুঁজবো। মেইন ডকুমেন্ট খুঁজে পাবো। আর ফাইন্ড নেক্সট, পরবর্তী পর্যায়ে আমরা চলে যেতে পারবো। ফাইন্ড মানে খুঁজে বের, ঠিক আছে, বাংলাদেশে আমি খুঁজে বের করবো। সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে ফাইন্ড দিয়ে
কিছু কিছু বের করতে পারবেন। বাংলাদেশ BAN GNA BSA বাংলাদেশ শব্দটাকে খুঁজে বের করবো। যদি আমি হাইলাইট করি মেইন ধর বাংলাদেশটা খুঁজে বের করবো। খুঁজে খুঁজে আমি বাংলাদেশগুলোকে সব কী করে বড় হাতে দিয়ে নিতে হবে। চলো হাইলাইট করে দেবো। আমি এখানে সব বি দিয়ে দেবো, বাংলাদেশ। ঠিক আছে, এভাবে আমি এরকমভাবে হাইলাইট চেঞ্জ করতে পারবো, খুঁজতে পারবো, খুঁজে বের করবো। এরপরে চলে যায় রিপ্লেস। রিপ্লেস হচ্ছে স্থানান্তর বা পরিবর্তন করতে পারবো। আমরা একটু ফাইন লিখে এখন রিপ্লেস করবো। বাংলাদেশটা এখানে তো বাংলাদেশ আছে, বাংলাদেশ না লিখে আমি লিখলাম ইন্ডিয়া। আপনি যদি রিপ্লেস দেন তাহলে একটা রিপ্লেস হবে, রিপ্লেস অল কিন্তু সবগুলো রিপ্লেস হবে। ওকে, বাংলাদেশের এখানে সব ইন্ডিয়া হয়ে গেছে। হ্যাঁ, রিপ্লেসে দিয়ে আপনি এখান থেকে রিপ্লেস দিলে একটা, রিপ্লেস অল দিলে সবগুলো। ঠিক আছে, এরপর আমরা চলে যাই সিলেক্ট অল। সিলেক্ট দিলে এমন আসবে। এরপরে যদি আপনি দেন সিলেক্ট অবজেক্ট দেন, সিলেক্ট অবজেক্ট দিলে সাধারণত সিলেক্ট অবজেক্ট আমাদের কাস্টমাইজ করে চলে আসে। এটা ক্লিক করলে সাধারণত এখানে সিলেকশন করতে গেলে এটা ঘর আকারে চলে আসবে। সিলেকশন হবে ঘর আকারে চলে আসবে, যতক্ষণ এটা অবজেক্ট থাকবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, সিলেক্ট অবজেক্ট। হ্যাঁ, আর এখানে ক্লিক দেওয়া না থাকলেও এখানে দেখেন সিলেকশন হয়ে যাবে, সিলেক্ট কর, এই সিলেক্ট কর সিলেক্ট হয়ে যাবে। এরপরে চলে যান আপনারা সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। সিমিলার ফরম্যাটিংয়ে চলে যান, এই যে টাইটেলে চলে আসছে, হেডিংয়ে চলে আসছে, নর্মালে চলে আসছে। এখান থেকে আপনারা সব সিমিলার ফরম্যাটিং দিয়ে দেখবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা চলে যাই, যেমন এখানে দেখুন এই বারটা আপনাদের ওখানে দেখা যাবে না। ঠিক আছে, অথবা এই বারটা এখান থেকে আপনারা ওপরে রাখবেন বা নিচে রাখবেন, যেটা করেন না কেন। এই বারের উপর আপনারা রাইট বাটন ক্লিক করবেন, দিলে এটা এই যে ওপরে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা ওপরে চলে যাচ্ছে, বুঝতে পারছেন। এখান থেকেও দিলে হবে এই যে শো কুইক অ্যাক্সেস টুলবার অ্যান্ড বিলো দ্য রিবন। রিবনে আসবে টুলবার, বিলো নিচে আসবে। হ্যাঁ, বিলো নিচে আসবে। আর যদি অ্যাবরভ দেন তাহলে ওপরে চলে যাবে। ঠিক আছে, আবার এটা কী করতে পারবেন আপনি এখান থেকে, মনে করেন এই যে আমরা এগুলো আছে, এটা আছে সেভ আছে, সেভটা মনে করেন এখান থেকে রাখবেন। এখানে ক্লিক দিবেন, সেভ ক্লিক দিলে এখানে সেভ চলে গেছে। এখানে ক্লিক দিবেন পয়েন্টটা, এই যে ওপেন আছে কোনটা, এই যে এটা আছে ওপেন, ওপেনটা চলে গেছে। এটা আছে নিউটা, এখানে ক্লিক দিবেন, সব এক এক করে চলে যাবে। এখান থেকে সব রিডু আনডু আছে, এরকম অনেক কম্পিউটার মনে করে থাকবে না থাকলে কী করে আনবেন, থাকলে কী করে আনবেন, সেগুলো সব এখান থেকে আপনারা করতে পারবেন। এভাবে প্রত্যেকটা কাজ করে করে দেখবেন। এখানে ধরলে একবার ক্লিক করে এরকম তারপরে কাস্টমাইজ শো দ্য কুইক অ্যাক্সেস টুল বার অ্যান্ড অ্যাবরভ টুল বার, মিনিমাইজ দেন এবং মিনিমাইজ হয়ে যাবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, সবগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, এরপরে দেখেন যদি আপনারা এখান থেকে দেন মিনিমাইজ ম্যাক্সিমাইজ করতে চান, এরকম করবেন। ঠিক আছে, এখান থেকে সব কাজগুলো আপনারা করতে পারবেন। এখান থেকে আপনারা পপুলার দিলে এগুলো দেখতে পারবেন, ডিসপ্লে দিলে এগুলো দেখতে পারবেন। প্রোফাইল কি, এটা প্রোফাইল দিলে এগুলো দেখতে পারবেন। কি সেখানে সেভ দিলে এগুলো দেখতে পারবেন। তারপরে অ্যাডভান্স দিলে এগুলো, কাস্টমার দিলে এগুলো, প্রত্যেকটা অপশন এখানে দেওয়া হবে। এখান থেকে আপনি সিলেকশন করে দিতে পারেন। হোম দিলে হোম সার্ভিসে কী কী আছে সব দেখাবে। তারপরে আপনার পেজ লেআউট দিলে পেজ লেআউট দিলে কী কী আছে সব দেখাবে। এখান থেকে সব আপনারা দিয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন মনে করেন এখানে যে আপনি এই বারটা শো করছেন, এখন যদি শো করবেন, এই বারটা শো করবেন, এই বারটা কিন্তু একটা এখানে শো করতে দেবেন। সেক্ষেত্রে আপনি এখানে যাবেন, যাওয়ার পর এখানে যে শো করবেন, যদি না দেন তাহলে এটা উঠে যাবে। এটা যদি দেন তাহলে আপনারা এখান থেকে কী করবেন, শো করবেন। আশা করি বুঝতে পারবেন। আজকের বিষয় ছিল এই পর্যন্ত। আমাদের